আসসালামু আলাইকুম। সো আজকের ভিডিওতে আমরা ফার্মাসিউটিক্যাল ইমালশন নিয়ে কথা বলবো। তো আমরা কিন্তু প্রায় সময় বিভিন্ন ধরনের ক্রিম বা জেল বা অয়েনমেন্ট এগুলো ব্যবহার করে থাকি। এগুলো সবগুলোই কিন্তু ফার্মাসিউটিক্যাল ইমালশনের অন্তর্ভুক্ত। সো আজকে আমরা এই ইমালশন সম্পর্কে একটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। সো আমাদের এই লেকচার শুরু করার আগে আমরা একটু দেখে নেই যে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে মিনিং বা ইমালশনের যে ডেফিনেশনটা সেটা সম্পর্কে একটু জানবো। দেন ইমালশনের বিভিন্ন টাইপস সম্পর্কে জানবো, বিভিন্ন ইমালসিফাইং এজেন্টস বা স্টেবিলাইজার সম্পর্কে জানবো, ইমালশন কিভাবে প্রিপেয়ার করতে হয় সেটা সম্পর্কে জানবো। দেন আমরা বিভিন্ন টেস্ট ইমালশনের যে ইভালুয়েশন ক্যাটাগরি বা ইভালুয়েশন টেকনিক গুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো, এবং লাস্টলি একটা ইমালশনে কি কি ধরনের প্রবলেম হতে পারে সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। সো চলুন আমরা আমাদের মেইন টপিকে চলে যাই। আমাদের এক্সামিনেশনে প্রায় একটা ডেফিনেশন আসে, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইমালশন কি। সো এখানে আমি দেখতে পাচ্ছেন যে ব্লু কালার দিয়ে লিখে দিয়েছি যে ইমালশন ইজ এ হেটারোজেনাস মিক্সচার বিটুইন টু ইমমিসিবল লিকুইডস। তার মানে ইমমিসিবল লিকুইড মানে কি? মানে হচ্ছে এমন দুইটা লিকুইড আছে যারা আসলে ঠিকঠাক ভাবে মিশতেছে না, যাদেরকে ঠিকঠাক ভাবে মিক্স করা যাচ্ছে না। যেমন মনে করেন যে তেল আর পানি, তেল আর পানি কিন্তু একসাথে মিক্স হয় না। এদেরকে মানে খুব হাই স্পিডে যদি আমি মিক্স করার চেষ্টা করি তবেই তারা ঠিকঠাক ভাবে মিক্স হবে। আর না হলে দেখা যাবে যে তেলটা কি করবে, পানির উপরে ভেসে থাকবে। তো ইমালশনের কনসেপ্টটা বেসিক্যালি ওইটাই, বা ডেফিনেশনটা হচ্ছে সেম ভাবেই যে হেটারোজেনাস মিক্সচার বিটুইন টু ইমমিসিবল লিকুইডস। এবং এই ইমমিসিবল লিকুইডটাকে আমরা কি করব, খুব র্যাপিডলি মিক্স করার চেষ্টা করব যাতে তারা মিসিবল লিকুইডে কনভার্ট হয়ে যায়। সো আমাদের যদি এক্সামিনেশনে আসে যে ইমালশন কাকে বলে, আমরা লিখবো যে হেটারোজেনাস মিক্সচার বিটুইন টু ইমমিসিবল লিকুইডস। এর আগের ভিডিওতে আমি সাসপেনশন নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন আমি বলেছিলাম যে সাসপেনশনের ডেফিনেশনটা কি ছিল, হেটারোজেনাস মিক্সচার বিটুইন সলিউট অ্যান্ড সলভেন্ট। এখানে কিন্তু সলিউট অ্যান্ড সলভেন্টের কোনো ইস্যু নাই, এখানে ইমালশনে দুইটাই লিকুইড থাকে। সো হেটারোজেনাস মিক্সচার অফ টু ইমমিসিবল লিকুইডস। এখন এখানে আবার দুইটা ইস্যু আছে। একটা হচ্ছে যে ডিসপার্সড ফেজ, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ফেজ। এখানে যদি আমরা রাইট সাইডের পিকচারটাতে লক্ষ্য করি, এখানে আমরা কিছু অয়েল ড্রপলেটস দেখতে পারবো অরেঞ্জ কালারের। এই যে ড্রপলেটস গুলা, এগুলোকে আমরা বলতেছি যে ডিসপার্স ফেজ। মানে হচ্ছে যে সেটা অয়েল গ্লোবিউল হতে পারে বা ওয়াটার গ্লোবিউল হতে পারে, সেটা কি করছে, সেটা ভেসে আছে বা সেটা দানাগুলা দেখা যাচ্ছে। এটাকে বলে হচ্ছে ডিসপার্স ফেজ। আর কন্টিনিউয়াস ফেজ কি, এই ডিসপার্স ফেজ ছাড়া যা কিছু থাকবে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ডিসপার্স ফেজ ছাড়া সব কিন্তু ব্লু কালার। ডিসপার্স ফেজটা কমলা কালার বা অরেঞ্জ কালারের, বাট বাকি সবই কিন্তু কি ব্লু কালার। এই ব্লু কালারের অংশটাই হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ফেজ। তো এর ডেফিনেশনটাকে আমরা কি বলতে পারি, বলতে পারি যে ডিসপার্স ফেজ, দ্য লিকুইড প্রেজেন্ট অ্যাজ স্মল ড্রপলেটস অর গ্লোবিউলস ইজ কল্ড ডিসপার্স ফেজ। আমরা এর আগের স্লাইডে যে দেখলাম যে এই যে অরেঞ্জ কালারের যে গ্লোবিউল গুলো আছে, যে দানাগুলো আছে, সেগুলো কি, সেগুলো হচ্ছে ডিসপার্স ফেজ। আর কন্টিনিউয়াস ফেজ কোনটা, এই দানাগুলা ছাড়া বা লিকুইড ড্রপলেট গুলা ছাড়া এর বাইরে যা কিছু আছে সবকিছুই কি কন্টিনিউয়াস ফেজ। মোট কথা ডিসপার্স ফেজটা কন্টিনিউয়াস ফেজের মধ্যে থাকবে। আমরা সাসপেনশনে কি দেখে আসছিলাম, কন্টিনিউয়াস ফেজ ছিল, এখানে একটা কন্টিনিউয়াস ফেজ থাকবে। এছাড়া আমি নিচে সহজভাবে মনে রাখার জন্য একটা কি সেন্টেন্স লিখে দিয়েছি যে ড্রপলেটস মানে হচ্ছে ইন্টারনাল ফেজ, আর মিডিয়াম মানে হচ্ছে এক্সটার্নাল ফেজ। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে যে which one is the internal phase of emulsion বা which one is the external phase of emulsion, এরকম কিন্তু আসতে পারে। সামনে এটা মনে রাখার চেষ্টা করব। এখন আমরা একটু ইমালশনের টাইপস গুলো নিয়ে আলোচনা করি। ইমালশনে আসলে আমরা দুই ধরনের টাইপ মেইনলি দেখতে পাই, একটা হচ্ছে অয়েল ইন ওয়াটার আর একটা হচ্ছে ওয়াটার ইন অয়েল। সো অয়েল ইন ওয়াটার আর ওয়াটার ইন অয়েল মানে কি?
অয়েল ইন ওয়াটার নাম শুনে বুঝতে পারতেছি যে পানির মধ্যে তেল, পানির মধ্যে তেল। সুতরাং এখানে ডিসপার্স ফেজ আর কন্টিনিউয়াস ফেজ কোনটা থাকবে? মনে রাখতে হবে একটা সহজ টেকনিক হচ্ছে যে যেটা লাস্টে যা থাকবে, ধরেন যে ও বাই ডাব্লিউ, এখানে ডাব্লিউটা কি লাস্টে আছে, এই লাস্টে যেটা থাকবে সেটাই হবে কন্টিনিউয়াস ফেজ। আর প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে ডিসপার্স ফেজ। লাস্টে যেটা থাকবে সেটা পরিমাণটা বেশি, প্রথমে যেটা থাকবে সেটার পরিমাণটা কম। অয়েল ইন ওয়াটার তার মানে কি পানির মধ্যে তেল আছে, অনেকগুলা পানি আছে তার মধ্যে তেল আছে। ঠিক তেমনি ভাবে ওয়াটার ইন অয়েল, তার মানে কি এখানে কন্টিনিউয়াস ফেজ কি অয়েল, ডিসপার্স ফেজ কি ওয়াটার। ওয়াটার ইন অয়েল তার মানে কি তেলের মধ্যে পানি, তেলের পরিমাণ বেশি, ওয়াটারের পরিমাণ কম। তো এখানে অয়েল ইন ওয়াটার যে ইমালশনটা সেটা কিন্তু একটু নন গ্রিসি হয় এবং এটা ইজিলি ওয়াশ করা যায়। অন্যদিকে ওয়াটার ইন অয়েল যেটা, সেটা কিন্তু একটু মানে গ্রিসি হয়ে থাকে, একটু ওয়াশ করতে মানে অসুবিধা হয়। তো আমরা ইমালশনকে আসলে ক্লাসিফিকেশনটা যদি আমরা দেখি, কিভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। প্রথমে আমরা ক্লাসিফাই করতে পারি ডিসপারশনের উপর বেস করে। ডিসপারশনের উপর বেস করে এটাকে আসলে দুই মেইনলি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে মাল্টিপল। সিম্পল ইমালশন আমরা একটু আগে দেখে আসলাম যে অয়েল ইন ওয়াটার বা ওয়াটার ইন অয়েল। আবার মাল্টিপল ইমালশনের মধ্যে অয়েল ইন ওয়াটার তো আছেই, তার সাথে আবার আরেকটা যুক্ত হবে, আরেকটা অয়েল ফেজ বা আরেকটা ওয়াটার ফেজ যুক্ত হয়ে যাবে। যেমন ওয়াটার ইন অয়েল ইন ওয়াটার বা অয়েল ইন ওয়াটার ইন অয়েল, মানে আরেকটা ফেজ যদি যুক্ত হয়ে যায় সেটাই হবে কি মাল্টিপল ইমালশন। সিম্পল ইমালশনকে আমরা মাইক্রো ইমালশনও বলে থাকি, এগুলো সাধারণত ছোট হয়ে থাকে বা টাইনি হয়ে থাকে। আর মাল্টিপল ইমালশনকে, যেহেতু ইমালশনের তিনটা ফেজ এখানে আছে, সুতরাং এটা অবশ্যই বড় হবে, এই জন্য এটাকে আমরা ম্যাক্রো ইমালশনও বলে থাকি। এছাড়া কনসিস্টেন্সির উপর বেস করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লিকুইড ইমালশন আর একটা হচ্ছে সেমি সলিড ইমালশন। লিকুইড ইমালশনের বেসিক্যালি অয়েল ইন ওয়াটারটাই বেশি হয়, কারণ লিকুইড তো আমরা তো খাবো, আমরা এটি ওরালি ইনজেস্ট করি। সুতরাং কন্টিনিউয়াস ফেজটা আমাদের অবশ্যই ওয়াটার হতে হবে। আর অয়েল ইন ওয়াটারে কি থাকে, কন্টিনিউয়াস ফেজ ওয়াটার থাকে, এই জন্য লিকুইড ইমালশনে ম্যাক্সিমাম সময় অয়েল ইন ওয়াটারটাই হয়। বাট সেমি সলিডে আমরা সেমি সলিডটা কি ক্রিম বা অয়েনমেন্ট, এটা অয়েল ইন ওয়াটার হতে পারে, ওয়াটার ইন অয়েলও হতে পারে। আর এইচএলবি ভ্যালু, এইচএলবির ফুল ফর্মটা আমরা জানি যে হাইড্রোফিলিক লিপোফিলিক ভ্যালু। এটা দিয়ে আসলে কোন একটা সাবস্টেন্স কতটা ওয়াটার লাভিং বা কোন একটা সাবস্টেন্স কতটা অয়েল লাভিং এটা কিন্তু ডিটারমাইন করতে পারি। তো এটার উপর বেসিস করেও দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অয়েল ইন ওয়াটার এবং ওয়াটার ইন অয়েল। বেসিক্যালি আমরা এই ক্লাসিফিকেশন থেকে দেখতে পাচ্ছি যে সবগুলোর মধ্যেই কিন্তু এই অয়েল ইন ওয়াটার, ওয়াটার ইন অয়েল, এইভাবে আমরা কিন্তু মানে এই দুইটা ইমালশনকে আমরা বেশি দেখতে পাচ্ছি। সুতরাং এই ক্লাসিফিকেশনটা যদি কারো মনে না থাকে, আমরা জাস্ট লিখে দিব যে ইমালশনকে দুই ভাগে ভাগ করা যায়, ওয়াটার ইন অয়েল এবং অয়েল ইন ওয়াটার। দ্যাটস ইট, কিপ ইট সিম্পল। একদম সিম্পল ভাবে আমরা এটা লিখে দিব। যদি আমাদের এই ক্লাসিফিকেশনটা মনে না থাকে, আমরা বলে দিব যে ইমালশন দুই ধরনের, অয়েল ইন ওয়াটার এন্ড ওয়াটার ইন। দ্যাটস ইট। তো ইমালশনটা আসলে কাজটা কি, ইমালশনটাকে আমরা কেন ইউজ করি? আমি এর আগে একটু একটু আগেও বললাম যে এটা আসলে আমরা বিভিন্ন ক্রিম, অয়েন্টমেন্ট, জেল, এগুলো সবই কিন্তু কি ইমালশনের অন্তর্ভুক্ত। এগুলো সবই আমরা ইমালশন হিসেবে ইউজ করে থাকি। এছাড়াও অনেক সময় দেখা গেছে যে বিটার টেস্ট বা ওডর দূর করার জন্য ড্রাগের আমরা কিন্তু ইমালশনটাকে ব্যবহার করতে পারি। অনেক সময় ড্রাগের প্রলংড অ্যাকশনের দরকার হয় বা সাস্টেইন রিলিজের দরকার হয়, বায়ো অ্যাভেলেবিলিটি ইমপ্রুভ করার দরকার হয়, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা ইমালশনটা ব্যবহার করি। বাট এই ইমালশনের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে একটু ফিজিক্যাল ইনস্টেবিলিটি হতে পারে এটাকে স্টোর করার সময়। এছাড়াও দেখা গেছে যে অনেক সময় ইমালশনে কন্টিনিউয়াস ফেজ যখন ওয়াটার হয় তখন মাইক্রোবিয়াল গ্রোথ হওয়ার একটা পসিবিলিটি থাকে। আর প্রিপারেশনটাও বেশ ডিফিকাল্ট, স্টোরটাও বেশ ডিফিকাল্ট। অনেক মেশিনারিজ এর দরকার হয়, ম্যান পাওয়ারের দরকার হয় এবং কন্টিনিউয়াস মিক্সিং এর দরকার হয়, যেটা একটু ডিফিকাল্ট, কারণ কন্টিনিউয়াস মিক্সিং না করলে ফেজ সেপারেশন হতে পারে, যেটা একটা মেজর ইস্যু।
এটা আমরা সামনে দেখবো ফেস সেপারেশন কি। তো এগুলোই কিন্তু আমাদের ইমালশনের ডিসঅ্যাডভান্টেজ। মেইন মেসেজটা কি এই ডিসঅ্যাডভান্টেজে, যদি এত কিছু আমাদের মনে না থাকে, যে ইমালশনটা ফিজিক্যালি আনস্টেবল, আর দেখা গেছে যে ফর্মুলেশনটা খুবই খুবই কঠিন। এই দুইটা আমরা লিখলেই হয়ে যাবে। এখন আমরা আসি যে ইমালশন তৈরি করার জন্য আমাদের বেশ কিছু ইমালসিফাইং এজেন্ট লাগে। সাসপেনশন তৈরি করার জন্য আমরা দেখে এসেছিলাম যে আমাদের সাসপেন্ডিং এজেন্ট লাগে। ঠিক তেমনি ইমালশন তৈরি করার জন্য আমাদের কিন্তু ইমালসিফাইং এজেন্ট লাগে। ইমালসিফাইং এজেন্টটা কাজটা কি? এরা আসলে সারফেস টেনশন বা ঘর্ষণ যেটা বা ফ্রিকশন যেটা, সেটাকে রিডিউস করে দেখা গেছে যে একটা ফিল্ম তৈরি করে, এবং এই ফিল্মটা তৈরি করার কারণে খুব দ্রুত ইমালশনটা তৈরি হয়। তো ইমালসিফাইং এজেন্টসটা আবার কি কি ধরনের হতে পারে সেটাও আমি এখানে এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিয়েছি। ক্লাসিফিকেশন যে ন্যাচারাল আছে, ন্যাচারালের মধ্যে আবার অ্যানিমেল সোর্স কিছু আছে, যেমন এগ ইয়োক, উল ফ্যাট, এগুলো সবই অ্যানিমেল সোর্স। আবার একাশিয়া, ট্রাগাকান্থ, এগুলো হচ্ছে প্ল্যান্ট সোর্স। আবার কিছু আছে সেমি সিনথেটিক, মানে কিছু ল্যাবে তৈরি করা হয়েছে, কিছু ন্যাচারালি পাওয়া গেছে, যেমন মিথাইল সেলুলোজ, সোডিয়াম কার্বক্সি মিথাইল সেলুলোজ, এগুলা। আবার কিছু আছে একেবারেই ল্যাবে তৈরি করা হয়েছে, যেগুলোকে সিনথেটিক বলা হয়, সিনথেটিক সালফেক্টেন্টস, যেমন সোডিয়াম লরাইল সালফেট আছে, যেটা অ্যানায়নিক। ক্যাটায়নিকের মধ্যে আছে যে সেট্রিমাইড বা বেনজালকোনিয়াম ক্লোরাইড। আবার নন আয়নিকের মধ্যে আছে গ্লিসারিল এস্টার। আর কিছু আছে ইনঅর্গানিক, যেমন মিল্ক অফ ম্যাগনেসিয়া বা ম্যাগনেসিয়াম অক্সাইড, ট্রাই অক্সাইড, কোলেস্টেরল, লেসিথিন ইত্যাদি। এগুলো আমাদের এই ক্লাসিফিকেশনটা আমাদের একটু মনে রাখতে হবে। যদি আমাদের এক্সামে আসে যে টাইপস অফ, রাইট ডাউন দ্য টাইপস অফ ইমালসিফাইং এজেন্ট, আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমাদের বেশি এক্সাম্পল মনে রাখার এখানে দরকার নেই, প্রত্যেকটা ক্যাটাগরির আমরা দুইটা থেকে তিনটা এক্সাম্পল, দুইটা এক্সাম্পল মনে রাখলে এনাফ, মোর দেন এনাফ। তো এটা আমরা একটু চেষ্টা করব। এখন এখানে বিভিন্ন ধরনের এইচএলবি ভ্যালু একটু আগে আমরা দেখে আসছিলাম, যে আমরা যখন ইমালশনের ক্লাসিফিকেশন করছিলাম, এইচএলবি ভ্যালুর উপর বেস করে একটা ক্লাসিফিকেশন তৈরি করা হয়েছিল। তো এখানেও বিভিন্ন এজেন্টের বা বিভিন্ন সাবস্টেন্সের এইচএলবি ভ্যালু বলা হয়েছে। এটা আসলে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট একটা, মানে সাবস্টেন্সের নাম বলে দিল, ধরা যাক অ্যান্টিফোমিং এজেন্ট, বলে দিল যে এটার এইচএলবি ভ্যালু কত, কয়েকটা অপশন দিয়ে দিল। সো এইচএলবি ভ্যালু হবে কত, 2 থেকে 3। ওয়াটার বাই অয়েল বা ওয়াটার ইন অয়েল ইমালশন যেটা, সেটার এইচএলবি ভ্যালু হবে 3 থেকে 6। দেন আমাদের যে ওয়েটিং এজেন্টস আছে সেটার এইচএলবি ভ্যালু হবে 6 থেকে 9। অয়েল ইন ওয়াটার ইমালসিফাইং এজেন্টস এর বা অয়েল ইন ওয়াটার ইমালশনের এইচএলবি ভ্যালু হবে 8 থেকে 16। ডিটারজেন্টের হবে 13 থেকে 15, এবং লাস্টে সলিউবিলাইজারের হবে 15 থেকে 18। এটা আমাদের একটু মেমোরাইজ করতে হবে, কারণ আমাদের বিভিন্ন এমসিকিউতে এটা আসতে পারে। সেজন্য একটু ভ্যালুগুলো মনে রাখলে আমরা এমসিকিউতে খুব ইজিলি অ্যান্সার করতে পারবো। আর নিচে আমি একটা সহজ ট্রিক্স মনে রেখে, মানে রেখে দিস, লিখে দিছি। সেটা হচ্ছে যে লো এইচএলবি ভ্যালু, মানে এইচএলবি ভ্যালু যত কম হবে, যেমন 2/3, 3/6, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সেগুলা কিন্তু সবই ওয়াটার ইন অয়েল টেন্ডেন্সি। আর যত আমরা সামনের দিকে যাব, তত বেশি অয়েল ইন ওয়াটার বা O/W টেন্ডেন্সি থাকবে। তো এই ইমালসিফাইং এজেন্টের মেকানিজম গুলো এখানে দেওয়া আছে। যে আসলে আমরা জানি যে সারফেক্টেন্ট নিজেও কিন্তু একটা ইমালসিফাইং এজেন্ট। একটা সারফেক্টেন্টের কথাই আমরা চিন্তা করি, সারফেক্টেন্টটা আমরা পড়ে আসছিলাম যে কি থাকে। একটা হাইড্রোফিলিক পার্ট থাকে, একটা লিপোফিলিক পার্ট থাকে। তো হাইড্রোফিলিক পার্টটা ওয়াটার বা মানে ওয়াটার লাভিং অংশের সাথে যুক্ত হয়। আর যে লিপোফিলিক পার্টটা বা অয়েল লাভিং পার্টটা, সেটা কি হয়, অয়েলের সাথে যুক্ত হয়ে একটা সারফেস টেনশন রিডিউস করে যায়, এবং এই সারফেস টেনশনটা রিডিউস করার মাধ্যমে ইমালশনটা খুব দ্রুত ফর্ম হয়। ইমিসিবল লিকুইডটা ইভেনচুয়ালি মিসিবল লিকুইডে কনভার্ট হয়ে যায়, যার কারণে ইমালশনটাও আমরা খুব ভালোভাবে তৈরি করতে পারি। এখানে একটা চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সোপি লেয়ার আছে। সোপটা, এখানে একটা লেসিথিনের এক্সাম্পল আর কি দেওয়া হয়েছে।
বেসিক্যালি এখানে ওয়াটার লাভিং পার্ট থাকে এবং অয়েল লাভিং পার্ট থাকে। তারা যার যার অংশের সাথে যুক্ত হয়ে ইমমিসিবল লিকুইডটাকে মিসিবল করে নেয়। আমাদের এত কিছু যদি মনে না থাকে, জাস্ট একটা বা দুইটা লাইন আমাদেরকে মনে রাখতে হবে ইমালসিফাইং এজেন্টের মেকানিজমের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে ইমালসিফাইং এজেন্ট কন্টেইনস ওয়াটার লাভিং পার্ট অ্যান্ড অয়েল লাভিং পার্ট। ওয়াটার লাভিং পার্ট বা হাইড্রোফিলিক পার্টটা কি করে, আমার ওয়াটার সাবস্টেন্সের সাথে যুক্ত হয়, এবং লিপোফিলিক পার্টটা বা অয়েল লাভিং পার্টটা আমার অয়েল সাবস্টেন্সের সাথে যুক্ত হয়। যুক্ত হওয়ার পরে তারা ইন্টারফেশিয়াল টেনশনটা বা সারফেস টেনশনটা রিডিউস করে দেয়, ফলে খুব দ্রুত ইমালশন ফর্ম হয়ে যায়। জাস্ট এতটুকু লিখলেই আমরা কিন্তু ফুল মার্কস পেয়ে যাব। সেটা যে কোনো পরীক্ষাই হোক, চাকরির পরীক্ষা হোক, অথবা ভাইভা হোক, অথবা আমাদের এক্সামিনেশন হোক, এটা আমরা যদি এতটুকু লিখতে পারি, আমরা কিন্তু ইজিলি নাম্বার পেয়ে যাব। সো এখানে আমি দুইটা মেথডের কথা উল্লেখ করেছি যে যার মাধ্যমে ইমালশন প্রিপেয়ার করা যায়। একটা হচ্ছে ড্রাই গাম মেথড এবং ওয়েট গাম মেথড। দুটোতেই 4:2:1 অনুপাতে হচ্ছে সাবস্টেন্স গুলা বা মেটেরিয়ালস গুলা মিক্স করতে হবে। 4 পার্ট থাকবে অয়েল, 2 পার্ট থাকবে ওয়াটার, এবং 1 পার্ট থাকবে গাম অ্যাকাশিয়া। তাহলে প্রশ্ন হচ্ছে যে এখানে ড্রাই গাম মেথড এবং ওয়েট গাম মেথড দুইটা কেন আলাদা বলছি যদি দুইটা সবকিছু এক হয়? উত্তরটা হচ্ছে যে একটু ডিফারেন্স আছে। মেইন ডিফারেন্সটা দেখেন, আমি নিচে লিখে দিছি যে ওয়েন ওয়াটার ইজ অ্যাডেড টু গাম ইট ইজ কল্ড ওয়েট গাম মেথড। সামনে আমি আরো স্পষ্টভাবে দেখিয়েছি। যেমন এই ড্রাই গাম মেথডটাকে আমরা ইংলিশ মেথডও বলতে পারি। এক্ষেত্রে আমরা কি করব, কিভাবে তৈরি করব, আমরা ইনগ্রিডিয়েন্টস গুলোকে সেই 4:2:1 মেজার করে নেব। মেজার করার পরে আমরা ট্রাইচুরেট করব বা ভালোভাবে মিক্স করব। মিক্স করার পরে আমরা হচ্ছে ওয়াটার দিয়ে দিই। ওয়াটার দেওয়ার পরে আমার ভলিউমটাকে আমি ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট করে নিব। কিন্তু ওয়েট গাম মেথডে আমরা যেটা করি, আমরা সেম ভাবে 4:2:1 অনুপাতে মেটেরিয়ালস গুলা মেপে নেই। বাট মেপে নেওয়ার পরে আমরা হচ্ছে যে গামটা, সেই গামটার সাথে ওয়াটার অ্যাড করে একটা মিউসিলেজ তৈরি করি, যে বা পেস্ট তৈরি করি। এই পেস্ট তৈরি করার পরে আমি হচ্ছে অয়েলটা ঢালি। আর ড্রাই গামে আমরা কি করেছিলাম, ড্রাই গামে কিন্তু আমরা কোনো পেস্ট তৈরি করি, আমরা মিক্স করার পরে একবারে সব ওয়াটার কিন্তু দিয়ে দিছি। বাট এখানে মিক্স করার আগে আমি গামের সাথে পানি মিশিয়ে একটা মিউসিলেজ বা একটা পেস্ট তৈরি করব, তারপরে অয়েল ঢেলে তারপরে আমি মিক্স করব। মেইন পার্থক্যটা আমার যে ভাইভাতে বা বিভিন্ন ইন্টারভিউতে যখন আমার জিজ্ঞেস করে যে ড্রাই গাম মেথড আর ওয়েট গাম মেথডের পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে যে ড্রাই গাম মেথডে আমার যে গামটা, সেই গামটা হচ্ছে ড্রাই থাকে। কোনো ধরনের ওয়াটারটা গামের সাথে মিক্স করে মিউসিলেজ তৈরি করা হয় না। বাট ওয়েট গামে যেটা করতে হয় যে ওয়াটারটা গামের সাথে মিক্স করে একটা মিউসিলেজ তৈরি করতে হয়, তারপরে আমার অয়েল অ্যাড করতে হয়, দেন মিক্স করতে হয়। এইটাই হচ্ছে আমার ওয়েট গাম মেথড এবং ড্রাই গাম মেথডের পার্থক্য। ওয়েট মানে কি ভিজা, তার মানে আমার ওয়াটার দিতে হবে গামের সাথে। ড্রাই মানে কি, ড্রাই মানে শুকনা, সুতরাং গামের সাথে কোনো ওয়াটার অ্যাড করতে হচ্ছে না। এটাই হচ্ছে মেইন পার্থক্য। এখন আমরা মানে বিভিন্ন ধরনের আইডেন্টিফিকেশন টেস্ট সম্পর্কে একটু জানবো। ইমালশন আইডেন্টিফাই করার জন্য দেখা গেছে যে বিভিন্ন ডাইলুশন টেস্ট আছে। ডাইলুশন মানে কি, পাতলা করে ফেলা বা মানে একদম ডাইলুট করে ফেলা। তো অয়েল ইন ওয়াটারের ক্ষেত্রে কন্টিনিউয়াস ফেজ কোনটা, ওয়াটার। ডিসপার্স ফেজ কোনটা, অয়েল। তো কন্টিনিউয়াস ফেজ যদি ওয়াটার হয়, সেখানে যদি আমি আরো পানি ঢালি তাহলে আলটিমেটলি সেটা ডাইলুট হয়ে যাবে। আবার অয়েল, ওয়াটার ইন অয়েলের ক্ষেত্রে কন্টিনিউয়াস ফেজ কোনটা, অয়েল। সেখানে যদি আমি আরো অয়েল ঢালি সেটা কি হবে, ডাইলুট হয়ে যাবে। আবার কন্ডাক্টিভিটি টেস্ট, আমরা জানি কি যে ইলেকট্রিসিটি কিন্তু পানির মধ্য দিয়ে পাস হয়। সুতরাং O/W বা অয়েল ইন ওয়াটারের ক্ষেত্রে কন্টিনিউয়াস ফেজ যেহেতু ওয়াটার, তাহলে সেখান দিয়ে ইজিলি ইলেকট্রিসিটি পাস হবে। এবং সেখানে যদি আমি একটা বাল্ব সেট করে রাখি, বাল্বটা জ্বলবে। যদি বাল্বটা জ্বলে তাহলে আমি সেখান থেকে কনফার্ম করতে পারবো যে আমার ইমালশনটা হচ্ছে অয়েল ইন ওয়াটার। যদি বাল্বটা না জ্বলে তাহলে আমি কনফার্ম করতে পারবো যে ইমালশনটা হচ্ছে ওয়াটার ইন অয়েল।
আবার ডাই সলিবিলিটি টেস্ট, আমরা বিভিন্ন অ্যামারেন্থ ডাই বা ওয়াটার সলিউবল ডাই বা অয়েল সলিউবল ডাই দিয়ে আমরা পরীক্ষা করতে পারি। ফ্লুorescence টেস্ট, অয়েল ইন ওয়াটার যেটা, সেখানে হচ্ছে দেখা গেছে যে একটা স্পটি প্যাটার্ন দিবে। আবার ওয়াটার ইন অয়েলের ক্ষেত্রে ফ্লুorescence দিবে। ফিল্টার পেপার টেস্টের মাধ্যমে কিন্তু আমরা ইমালশনটা টেস্ট করতে পারি। এখানে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট টেস্ট সেটা হচ্ছে ফ্লুorescence টেস্ট। আমাদের মনে রাখতে হবে যে অয়েল ইন ওয়াটার যেটা, সেখানে সেই ইমালশনের ক্ষেত্রে ফ্লুorescence দিলে স্পটি প্যাটার্ন লক্ষ্য করা যায়, মানে ছোট ছোট যে গ্লোবিউল গুলো আছে সেই গ্লোবিউল গুলা জ্বলতে থাকে। আর ওয়াটার ইন অয়েল যেটা বা WO, সেখানে গ্লোবিউলস গুলা বা প্যাটার্ন গুলা জ্বলবে না, বরং তার চারপাশে যা আছে সেটা জ্বলবে। এই ফ্লুorescence বা রেডিয়েশনের মাধ্যমে কিন্তু আমরা এটা দেখতে পারি। আপনারা গুগলে যদি সার্চ করেন ফ্লুorescence টেস্ট, অনেক ছবি দেখতে পারবেন। স্পেশালি সার্চ করবেন ফ্লুorescence টেস্ট অফ ইমালশন, অনেক ছবি দেখতে পারবেন, এবং ছবি দেখে আপনারা বুঝতে পারবেন যে কোনটা ওয়াটার ইন অয়েল এবং কোনটা অয়েল ইন ওয়াটার। আমি ট্রিক্সটা তো বলেই দিলাম যে ওয়াটার ইন অয়েলের ক্ষেত্রে যে আমার গ্লোবিউলস গুলা হচ্ছে জ্বলবে না, চারপাশে যা আছে সেগুলো হচ্ছে সবুজ কালার দেখা যাবে। আর ওয়াটার অয়েল ইন ওয়াটারের ক্ষেত্রে গ্লোবিউলস গুলা জ্বলবে আর বাকি চারপাশ কালো থাকবে। এটা আপনারা দেখতে পারবেন। তো কিছু প্রবলেম সম্পর্কে আমরা এখন জানবো। ইমালশনে আসলে বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। এর মধ্যে একটা প্রবলেম হচ্ছে ফ্লকুলেশন। ফ্লকুলেশন আমরা বলেছিলাম যে সেডিমেন্টেশন। সাসপেনশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সাসপেনশনও কিন্তু কি ফ্লকুলেটেড সাসপেনশন থাকে, ডিফ্লকুলেটেড সাসপেনশন থাকে। ইমালশনের ক্ষেত্রেও ফ্লকুলেশন একটা মেজর ভূমিকা পালন করে, বাট এক্ষেত্রে ফ্লকুলেশনটা ইমালশনের জন্য একটা প্রবলেম। ফ্লকুলেশনটা কি আমরা জানি যে অনেকগুলো ড্রপলেট যখন একত্রিত হয়ে বড় একটা ফ্লক বা বড় একটা ড্রপলেট ফর্ম করে, সেটাই হচ্ছে ফ্লকুলেশন। এই ফ্লকুলেশন বেশি হলে হবে কি, ক্রিমিং তৈরি হবে, সেডিমেন্টেশন তৈরি হবে, ফলে ইমালশনটা স্টেবল থাকবে না। এই যে আমরা রাইট সাইডের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লকুলেশনের কারণে কিন্তু ক্রিমিং তৈরি হয়েছে। আবার কোয়ালিসেন্সও সেম জিনিস, কোয়ালিসেন্সও ফ্লকুলেশনের মতোই, অনেকগুলা ড্রপলেটস একত্রিত হয়ে কোয়ালিসেন্স একটা বিগার ড্রপলেট তৈরি হয়। তো ক্র্যাকিংটা কি? ক্র্যাকিংটা হচ্ছে কমপ্লিট সেপারেশন অফ টু ফেজেস দ্যাট ইজ নট ইজিলি রিভার্সড বাই শেকিং। আর ফেজ ইনভার্সনটা কি? অয়েল ইন ওয়াটার একটা ইমালশন আছে, সেটা হঠাৎ করে ওয়াটার ইন অয়েল ইমালশনে কনভার্ট হয়ে গেল, এটা হচ্ছে ফেজ ইনভার্সন। তো রেমেডি গুলা কি কি? এগুলার মানে যাতে না হয়, ইমালশনের জন্য এই ধরনের সমস্যাগুলো না হয়, সেগুলো কিভাবে আমরা দূর করতে পারি? আমরা পার্টিকেল সাইজটা ড্রপ করতে পারি। আমরা স্টোকসের ইকুয়েশন অনুযায়ী কি দেখেছিলাম যে পার্টিকেল সাইজ যত ছোট হবে, রেট অফ সেডিমেন্টেশনও তত কম হবে। ঠিক তেমনি ভাবে এই প্রিন্সিপলটা এখানে কাজে লাগানো হয়েছে। এছাড়া ডেনসিটি ডিফারেন্স রিডিউস করে, ফেজ ভলিউম রেশিওটাকে প্রপারলি মেনটেন করে, ভিসকসিটিটাকে ইনক্রিজ করে, প্রপার ইমালসিফায়ার অ্যাড করে, এছাড়াও মিক্সিং স্পিডটাকে কন্ট্রোলে রেখে আমরা কিন্তু এই সমস্যাগুলো আমরা যে দেখে আসছি, ক্রিমিং বা ক্র্যাকিং বা ফেজ ইনভার্সন, এগুলো কিন্তু আমরা দূর করতে পারি। তো এখন আমরা একটু দেখি যে কি কি মেশিন ইউজ করা হয় ইমালশনের ক্ষেত্রে। এটা কিন্তু এক্সামে এসেছিল একটা টিচিং অ্যাপ্রেন্টিস ফেলোশিপ এক্সামে, এই প্রশ্নটা এসেছিল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আসলে সেমি সলিড বা ইমালশন এর ক্ষেত্রে কি কি মেশিন ইউজ করা হয় বলে মনে করেন। এটা একটা বেসিক কোশ্চেন। সো আমরা মেশিনারিজ গুলোর নামগুলা মনে রাখবো, যে মেকানিক্যাল মিক্সার, নাম থেকে বুঝতে পারতেছি যে মিক্স করার জন্য আসলে এটা ইউজ করা হবে। একটা হোমোজিনাইজার লাগবে, যে পার্টিকেল সাইজ গুলা বা গ্লোবিউল সাইজ গুলা রিডিউস করার জন্য। আলট্রাসোনিফায়ার লাগবে, যাতে পার্টিকেল সাইজ, এটাও সেম কাজ, পার্টিকেল সাইজটা রিডিউস করার জন্য। এবং কলয়েডাল মিলটা একটা গ্রাইন্ডিং এর জন্য ইউজ করা হয়ে থাকে। সো মেইনলি চারটা মেশিনারি সেমি সলিড প্রিপারেশনের জন্য ইউজ করা হয়: মেকানিক্যাল স্টারার, হোমোজিনাইজার, আলট্রাসোনিফায়ার্স, এন্ড লাস্টে কলয়েডাল মিল।
সো এখন আমরা একটু দেখবো যে অয়েনমেন্টস, ক্রিমস এবং জেলের মধ্যে পার্থক্যটা আসলে একটু থাকে। তো পার্থক্যটা বেসিক্যালি আসলে ফর্মুলেশনের মধ্যে। অয়েনমেন্টসে আসলে অয়েলের পরিমাণটা অনেক বেশি থাকে, যার কারণে এরা একটু থিক টাইপের হয়ে থাকে। ক্রিমের মধ্যে আবার দেখা গেছে যে অয়েল আর ওয়াটারের একটা সঠিক ব্যালেন্স করে ইমালশন তৈরি করা হয়। আর জেলের ক্ষেত্রে ওয়াটারের সাথে অ্যালকোহলের পরিমাণটা একটু বেশি থাকে। আহ, আহ, এই 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 মানে কোশ্চেনটা কিন্তু এক্সামে আসে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অয়েনমেন্টস, ক্রিমস এন্ড জেলস। তো এই তিনটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, বেসিক্যালি ফর্মুলেশন হচ্ছে এদের পার্থক্য। নিচে আমি আরো কয়েকটা ডেফিনেশন দিয়ে রেখেছি, যেমন লোশনটা সলিউশনের থেকে একটু থিক এবং এটাতে অয়েল এবং ওয়াটার থাকে। লিনিমেন্টসটা হচ্ছে, আমরা এই টার্মটা সম্পর্কে চিনি না, কিন্তু আমরা আরেকটা টার্ম জানি, সেটা হচ্ছে রাব। আমরা ভিক্স যখন দেই, ভিক্সটা কি করি, আমরা ভিক্সটা রাব করি না। একটা কৌটা থেকে ভিক্স নিয়ে আঙ্গুলে নিয়ে আমরা মাথায় দেই, তারপরে আমাদের শরীরের মধ্যে দেই ঠান্ডার সময়। সো এটাকে আমরা রাব হিসেবে চিনি। লিনিমেন্টসটাকেই আমরা মানে রাবের সিনোনিমটা হচ্ছে লিনিমেন্টস, which is a medicated preparation and used to rub to create friction। আর পেস্ট, তো পেস্টই আমরা জানি এটা একটা থিক সাবস্টেন্স যেটার মধ্যে সলিড কন্টেন্টের পরিমাণটা বেশি। আর পোলটিসেসটা এখন আর ইউজ করা হয় না, বেসিক্যালি এটা একটা থিক স্লারি প্রিপারেশন ছিল যেটা ডিরেক্টলি স্কিনের মধ্যে ঢাইলা দেওয়া হতো। বাট এটা এখন আর মানে ইউজ করা হয় না, যেহেতু বিভিন্ন ক্রিম, অয়েন্টমেন্ট, জেল এগুলো পাওয়া যায়। পোলটিসেসটা এখন আর ফার্মাসিউটিক্যালে খুব একটা পাওয়া যায় না। সো এরই মাধ্যমে আমরা কিন্তু আমাদের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একটা লম্বা লেকচার আমরা ইমালশন সম্পর্কে দেওয়ার চেষ্টা করেছি। সো আমাদের যদি এত কিছু মনে নাও থাকে, আমরা 6টা লাইন ইমালশন সম্পর্কে মনে রাখবো। যে ইমালশনটা কি, ডেফিনেশনটা, টু ইমিসিবল লিকুইড, ডিসপার্স ফেজটার মানে কি, যে ড্রপলেটস গুলা, আর কন্টিনিউয়াস ফেজটা কি, ড্রপলেটস এর বাইরে যা যা থাকবে বা সারাউন্ডিং লিকুইড। অয়েল ইন ওয়াটারটা ডাইলুট করবো আমরা ওয়াটারের মাধ্যমে, ওয়াটার ইন অয়েলটা ডাইলুট করবো আমরা অয়েলের মাধ্যমে। এইচএলবি ভ্যালু যত কম থাকবে তত কন্টিনিউয়াস ফেজ অয়েল থাকবে, যত বেশি থাকবে তত কন্টিনিউয়াস ফেজ ওয়াটার থাকবে। ড্রাই গাম আর ওয়েট গামের মধ্যে পার্থক্যটা আমরা দেখলাম যে ড্রাই গামে আমার গামের সাথে কিন্তু কোনো ওয়াটার অ্যাড করা হয় না, লাস্টে একবারে ওয়াটার অ্যাড করা হয়। বাট ওয়েট গাম ইমালশনে কিন্তু গামের সাথে ওয়াটার অ্যাড করে একটা মিউসিলেজ ফর্ম করা হয়, দেন অয়েল অ্যাড করে মিক্স করা হয়। আর ক্র্যাকিং আর ক্রিমিংটা পার্থক্যটা আমরা দেখলাম যে ক্র্যাকিংটা হচ্ছে ইরিভার্সিবল, ক্র্যাকিংটা আসলে আর যদি একটা কোনো ইমালশনে ক্র্যাকিং হয়ে যায় সেটা রিভার্স করা পসিবল না, বাট ক্রিমিং হয়ে গেলে সেটাকে আমরা রিভার্স করতে পারি। সো এই ছিল ইমালশন সম্পর্কে আমার লেকচার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, সেই সাথে ভিডিওটা বিভিন্ন জায়গায় শেয়ার করে দিবেন। এবং আপনাদের যদি ইমালশন বা সাসপেনশন বা সলিউশন সম্পর্কে কোনো কোশ্চেন থাকে, কোয়েরি থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি কেমন হলো সেটাও আপনারা জানাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স। আসসালামু আলাইকুম।